পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নিয়েছে। ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট তারা প্রথম ক্যাবিনেট বৈঠক সেরে ফেলেছেন। সেই ক্যাবিনেট বৈঠকে কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এগুলো নিঃসন্দেহে এতক্ষণে আপনারা জেনেও গিয়েছেন, অনেকগুলো ঘন্টা তারপরেও কেটে গেছে। দেখুন, আমি জানি যে এই যে আলোচনাগুলো আমি আপনাদের সামনে করি, আপনাদের অনেক বেশি আগ্রহ নতুন সরকারের কর্মসূচি নিয়ে। নতুন সরকারের চিন্তা ভাবনা ঠিক কি, কিভাবে তারা এগোতে চাইছে, কোন কোন বিষয়কে প্রায়োরিটি দিতে চাইছে, এগুলো সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রে থাকে। ইতিমধ্যেই মোটামুটি বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকারের যে প্রায়োরিটি লিস্ট, তার সঙ্গে এই সরকার অর্থাৎ যারা এই মুহূর্তে ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে, তাদের প্রায়োরিটি লিস্টের অনেক তফাৎ আছে এবং সেগুলো নিয়ে নিঃসন্দেহে খুব আকর্ষণীয় আলোচনা করা যায়। বিষয় এমন আছে যেগুলো নিয়ে আপনাদের মতামতও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আজ দুটো বিষয় আপনাদের সামনে আমি রাখতে চাইছি, দুটো একটার সঙ্গে আরেকটা সম্পূর্ণ সম্পর্ক রহিত, অর্থাৎ কোনোভাবেই দুটোকে লিঙ্ক করা যায় না, কিন্তু দুটো বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের নতুন সরকার নয়, বরং যে রাজনৈতিক দল সরকার থেকে সরে গেল তাদের অবস্থান, কারণ তারা নির্ধারণ করবেন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি। এর আগে আমি আপনাদের বলেছি যে শক্তিশালী বিরোধী রাজনীতির তো দরকার, কিন্তু ইতিমধ্যেই আমি সংবাদ মাধ্যমে শুধু নয়, সোশ্যাল মাধ্যমেও দেখছি যে এক শ্রেণীর মানুষ রীতিমতো এভাবে বিষয়টা ব্যাখ্যা করছেন, এক মাঘে শীত যায় না, তৃণমূল কংগ্রেসও 40% ভোট পেয়েছে, তারা মাত্র 5% ভোট কম পেয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত সহজে ফুরিয়ে যাবেন না। ফলে এখানেই তৃণমূল কংগ্রেসের ইতি বলে যারা ভাবছেন আর কয়েক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের পরিসমাপ্তি ঘটবে, ভেঙে যাবে দলটা, কোনো রকম অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেও খুব বেশি দিন পারবে না, তারা সবসময় ঠিক ভাবছেন না। এক দল বা এক শ্রেণীর মানুষ তারা এটাকে সংবাদ মাধ্যমে শুধু নয়, সোশ্যাল মাধ্যমে বেশি করে এস্টাবলিশ করতে চাইছেন। এর মধ্যে বিদগ্ধ মানুষেরাও আছেন, প্রবীণ সাংবাদিকরা আছেন, অন্যান্য স্তরের অধ্যাপকরা আছেন, অনেককে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেদের দাবি করেছেন, এরকম মানুষও আছেন। এটা একটা ইন্টারেস্টিং বিতর্ক, যেখানে আমার মনে হয় আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট রাখা উচিত, জাস্ট আপনাদের কাছ থেকে আপনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। কিন্তু তার আগে আরেকটি বিষয়ে খুব অল্প কয়েকটি কথা বলতে চাই, কিন্তু বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা দেশের সাধারণ মানুষের ভবিষ্যতের জীবনযাপন এগুলোর উপরে নির্ভর করছে। আপনারা জানেন, রবিবার হঠাৎ করেই প্রধানমন্ত্রী বলেছেন যে সোনা কিনবেন না অন্তত 1 বছর, বিদেশে যাবেন না, পেট্রোল ডিজেলের ব্যবহার কমান, এবং একই সঙ্গে বলেছেন ভোজ্য তেলের ব্যবহার কমান, ভোজ্য তেলও দেশের বাইরে থেকে আসে, আর কৃষকদের বলেছেন রাসায়নিক সারের ব্যবহার 25 থেকে 50% কমিয়ে আনুন। এই যে বিষয়গুলো নিয়ে তিনি সাবধানতা অবলম্বন করতে বলেছেন, ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার কমাতে বলেছেন, এ প্রত্যেকটা বিদেশ থেকে আসে, বাইরে থেকে কিনতে হয় ভারতকে, এবং তার জন্য দেশের বিদেশি মুদ্রা খরচ করতে হয়। আমাদের যে বিদেশি মুদ্রার ভাড়ার আছে, তা কিন্তু আমাদের দেশের আর্থিক কাঠামোকে নির্দেশ করে, আমরা আর্থিকভাবে কতটা শক্তিশালী। ফলে এই ডিপ পকেট যাকে বলে না, যে কার কতটা ডিপ পকেট, অর্থাৎ কত টাকা আছে পকেটে, দেশের ক্ষেত্রে কিন্তু এই বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার কতটা আছে, এটাই কিন্তু আমাদের দেশের আর্থিক সমৃদ্ধির ব্যাপারটাকে নির্ধারণ করে। যে বিষয়গুলোর জন্য বাইরের দেশের উপর নির্ভর করতে হয়, বাইরে থেকে যা কিনতে হয়, তা আমাদের ওই ডলারের ভাড়ার থেকে খরচা করে কিনতে হয়। যে বিপুল পরিমাণ দাম আন্তর্জাতিক বাজারে তেলের বেড়েছে, জ্বালানি তেলের, এবং সবথেকে বড় কথা, জ্বালানি তেলের দাম তো বেড়েছে কারণ ইরানের সঙ্গে আমেরিকার ঝামেলা, তাতে আটকে গেছে হরমুজ। এই হরমুজ প্রণালী দিয়ে কি শুধু জ্বালানি আসে? এই হরমুজ প্রণালী দিয়ে রাসায়নিক সার আসে,
নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার রিলেটেড কম্পাউন্ড, যার বেশিটাই সার হিসেবে ব্যবহার হয়। এই রাস্তা দিয়েই ভোজ্য তেল আসে, আবার এই রাস্তা দিয়ে সোনাও আসে। অর্থাৎ যা যা আমদানি করতে হয় মূলত এই সামুদ্রিক পথে ভারতবর্ষে আসে। শুধুমাত্র জ্বালানি তেল যারা উৎপাদন করে তাদের ওখানে বোমা পড়ছে, তাদের ওখানে পরিকাঠামো ধ্বংস হচ্ছে, ফলে জ্বালানি তেলের উৎপাদন ব্যাহত হচ্ছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এর সঙ্গে যে যেটুকু যা জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে তা যদি কিনতে হয়, কিনে যে নিয়ে আসবো তার খরচ বেড়ে গেছে বিপুল। একে তো এখন যে অবস্থা, একদিকে ইরানি সেনা আর একদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান নেভি সিল, কাউকে হয়তো ছেড়ে দিল, ও ছাড়বে না। আবার ও যাকে মোটামুটি বলছে ঠিক আছে তোমার ব্যাপারে আমার আপত্তি নেই, তাতে অর্থাৎ উল্টো দিকে থাকা দল তারা বলছে আমরা ছাড়বো না। ফলে ওখান থেকে এই কদিন আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওখানে আমেরিকান নেভি সিল ঘাঁটি গেড়েছে, ইরানকে ম্যানেজ করে ভারতের বেশ কিছু জাহাজ ওখান থেকে বেরিয়ে টেরিয়ে আসছিল। কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে দুপক্ষকেই ম্যানেজ করতে হবে, এবং খুব সামান্য সংখ্যায় কিছু জাহাজ হয়তো ওখান দিয়ে যাতায়াত করছে, নগণ্য। ফলে আমাদের দেশের প্রয়োজন মেটাতে যে পরিমাণ ধরুন ভোজ্য তেল আমাদের আমদানি করতে হয়, তাতে যা টাকা লাগতো এখন তার একটা বিশাল অঙ্ক শুধু পরিবহনে লেগে যাচ্ছে। আর যদি অন্য দিক দিয়ে ঘুরিয়ে আনতে হয় তারও তো বিশাল খরচ। একই সঙ্গে জ্বালানি তেলের ক্ষেত্রেও এটা সত্যি, যদি অন্য জায়গা থেকেও আনতে হয়, ঘুরিয়ে আনতে হয়, তার জন্য পরিবহনে বিরাট টাকা লেগে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী বলছেন তাহলে এগুলোর ব্যবহার কমান, যাতে আমাদের কম কিনতে হয়। আমি আপনাদের এই বিষয়টা নিয়ে এর আগে একাধিকবার বলেছি, তখন লক্ষ্য করে দেখেছি অনেকেই আপনারা এই আশঙ্কার বিষয়গুলো শুনতে চান না, যেখানে বলা হবে কি জানি আগামী 2 মাস বাদে একটা এই পরিস্থিতি তৈরি হতে পারে, খারাপ পরিস্থিতি হতে পারে। এটা শোনার পরই লোকে এ ব্যাপারে আগ্রহ হারান। তারা মনে করেন আগে থেকে শুনবো কেন, যদি সত্যি সেরকম পরিস্থিতি হয় তাহলে তখন ভাববো। কিন্তু বিষয়টা হচ্ছে ভাবতে সম্ভবত এখন থেকেই হবে। দেখুন, রাসায়নিক সার ব্যবহারের কমানোর কথা বলছেন প্রধানমন্ত্রী, যেহেতু ওটা কিনতে হচ্ছে বাইরে থেকে। আমি আপনাদের একবার জানিয়েছিলাম, আমার মনে আছে, যে গোটা পৃথিবীর প্রেক্ষিতে যদি আমরা হিসেব করি, রাসায়নিক সারের ব্যবহার যদি বন্ধ হয়ে যায় কৃষিতে, তাহলে কৃষিজ উৎপাদন যেখানে পৌঁছবে, অর্থাৎ যে পরিমাণ শস্য উৎপাদিত হবে, এখন এই মুহূর্তে গোটা পৃথিবীর যা জনসংখ্যা তার 20% মানুষকে খাওয়ানো যাবে। আপনারা পরিস্থিতিটা আন্দাজ করতে পারছেন? ভারতবর্ষের ক্ষেত্রে পরিস্থিতি অতটা নিশ্চয়ই খারাপ না। এখানে আমাদের কিছু রাসায়নিক সার তৈরি করার নিজস্ব ক্যাপাসিটিও আছে, যদিও সেটা যথেষ্ট অপ্রতুল দেশের প্রয়োজনের তুলনায়। এখানে আমরা যদি রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিই বা বন্ধ করে দিই, তার প্রভাব অবশ্যই উৎপাদনের উপর পড়বে। শুধুমাত্র আমাদের এখানকার যে জৈবিক সার ইত্যাদি তাই দিয়ে যদি চাষ হয় না, তাহলে যে পরিমাণ চাষ এবং যে পরিমাণ এগ্রিকালচারাল প্রোডাক্টস আমরা পাই প্রতি বছর, তার কাছাকাছি আমরা পৌঁছতে পারবো না। এর একটাই পরিণতি, একটা ওয়ান সিঙ্গল আউটকাম, দেশে খাদ্যাভাব হবে। আর মানুষের বাঁচার জন্য সবথেকে প্রাইমারি প্রয়োজন কি জানেন? খাবার। খাবারের অভাব মানে তার পরিণতি ভয়ঙ্কর। আমি অনেক আগে আপনাদের জানিয়েছিলাম যে ইরান আমেরিকার মধ্যে সংঘর্ষের পরিস্থিতি যদি উন্নত না হয়, ওই অঞ্চলের ট্রানজিট যদি ঠিকঠাক ক্লিয়ার না হয়, তাহলে বিশ্বের উপর তার অন্যরকম প্রভাব পড়বে। আর এই প্রভাবগুলো এমন যা পড়তে সময় নেয় দীর্ঘ। মানে আজকে বললাম কালকেই খাবারের অভাব হলো, তা তো হবে না। পরের কর্পে গিয়ে, অর্থাৎ পরের যে শস্য চাষ হবে সেই শস্যে যখন উঠবে 3 মাস পরে, তখন গিয়ে দেখা যাবে কমেছে, তারপরের 3 মাসে আরও কমলো, এই করে 6 মাস বাদে দেখা গেল একটা মিনিমাম ক্রাইসিস, সেটা 1 বছর বাদে মেজর ক্রাইসিসে পরিণত হলো। আবার এই প্রবলেমগুলোর মিটতেও সময় লাগে, হতে যেরকম সময় লাগে মিটতেও সময় লাগে। ভারতবর্ষে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়, আপনারা মনে করে দেখুন না, করোনার সময় বিপুল পরিমাণ খাদ্যশস্য সরকারি শস্য ভাণ্ডার থেকে দেশের মানুষকে বিনা পয়সায় দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? কারণ ভারতের শস্য ভাণ্ডারে ওই পরিমাণ খাদ্যশস্য ছিল, ভারত ওই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে পারে। কিন্তু
রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিলে ভারত কি সেই পরিমাণ খাদ্যশস্য আদৌ উৎপাদন করতে পারবে? যারা এই কৃষিজ বিজ্ঞানী বা কৃষিজ বিষয়ে এক্সপার্ট, তারা এ ব্যাপারে আরও নিখুঁত বলতে পারবেন, কিন্তু চোখ বন্ধ করে বলা যায় অত পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হবে না। আর তার পরিণাম কী হবে? বহু মানুষের কাছে খাবার পৌঁছবে না। এরকমভাবে নিয়মিত বিনা পয়সার রেশন দিতে পারবে না কেন্দ্রীয় সরকার। সোনা কেনার কথাটা যদি বারণ করে থাকেন, ঠিক আছে, সোনা না কিনলেও মানুষ খেতে পাবে, সোনার জন্য হয়তো মানুষের অত ক্রাইসিস হবে না। কিন্তু বাকি পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো, ডিজেলের ব্যবহার, অন্যতম বড় ব্যবহার হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ডিস্ট্রিবিউশন। যেখানে উৎপাদিত হয় শুধু সেখানকার মানুষ জিনিসটা পেলে হবে না, সেটা ছড়িয়ে দিতে হবে দেশের বিভিন্ন জায়গায় যেখানে মানুষের প্রয়োজন, সেটা খাবার থেকে শুরু করে যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস। তার জন্য বিপুল পরিমাণ ডিজেল লাগে। 17,000 কোটি এরকম একটা ফিগার শুনলাম নাকি পার ডে লস হচ্ছে ভারত সরকারের এই পেট্রোল এবং ডিজেলের পেছনে। যেহেতু প্রায় 90-92-95% আমাদের তো বাইরে থেকেই আমদানি করতে হয়। আর এখানেও সেই একই ব্যাপার, এই পেট্রোল বা ডিজেলের উৎপাদন বলুন, আমাদের এখানে অনেক পেট্রোকেমিক্যালস আছে, তারা বাইরে থেকে মাটি থেকে যে র মেটেরিয়ালটা তোলা হয় পেট্রোলিয়ামটা, সেই পেট্রোলিয়ামটাকে ক্রুড পেট্রোলিয়াম বলে, সেটাকে আমদানি করে এখানকার কারখানাগুলোতে পরিশোধিত হয়, পরিশোধিত হয়ে নানা রকম বিষয় তৈরি হয়। শুধু পেট্রোল বা ডিজেল না, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটিএফ, নানা রকম জিনিস তৈরি হয়। এমনকি আলকাতরা যা দিয়ে রাস্তা হচ্ছে, এই যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, এই যে প্রোডাকশন চেইন, যে প্রসেসে এটা তৈরি হয়, আমি আবার বলছি আমি প্রযুক্তির লোক নই, কিন্তু এইটুকু আমি শুনেছি যে এই যে প্রোডাকশন চেইন থামানো যায় না। একবার শুরু হয়ে গেলে এটাকে সবসময় চালু রাখতে হয়। অর্থাৎ আপনাকে ক্রুড সাপ্লাই করতে হবে সেই ইউনিটে, এবং প্রসেসড প্রোডাক্ট যেগুলো বেরোচ্ছে সেগুলোকে বিভিন্ন বাজারে বেচতে হবে। মানে কোনো একটা প্রোডাক্ট যদি আপনার কাছে জমে যেতে শুরু করে, যার বাজার নেই, তা গোটা সিস্টেমটাকে ধসিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে মানে পয়সা খরচা করে হলেও আপনাকে সেই জায়গা খালি করতে হবে, যাতে পরের প্রোডাকশানের ওই র মেটেরিয়ালটা এসে যে জিনিসগুলো তৈরি করবে সেগুলো রাখার জায়গা হয়। এই গোটা বিষয়টা একটা কন্টিনিউয়াস চেইন প্রসেস। কোনো একটা জায়গায় আটকাবে, সেটাকে আবার চালু করতে বিস্তর মেহনত এবং পয়সা খরচ করতে হবে। অর্থাৎ আমাদের দেশে যে পেট্রোলিয়াম রিফাইনারিগুলো আছে, যেখান থেকে ভারত সরকারেরও যথেষ্ট টাকা রোজগার হয়, আর কিছু বেসরকারিও আছে রিলায়েন্সের মতো, তারা এফেক্টেড হয়ে যাবেন। তাদের যদি ইউনিটগুলো বসে যেতে শুরু করে, সেগুলোকে আবার চালু করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। যেখানে ওই ক্রুড পেট্রোলিয়াম উঠছে, আমি আগেই আপনাদের বলেছিলাম যে একটা ইউনিট যদি কোনো কারণে বোমা লেগে ধ্বংস হয়ে যায়, সেটাকে আবার নতুন করে উৎপাদনক্ষম করতে যে বিপুল পরিমাণ টাকা এবং সময় লাগবে, সেই টাকা নয় খরচা করা গেল, সেই সময় কি হবে? ওই পেট্রোলিয়াম তো ওখান থেকে পাওয়া যাচ্ছে না তখন। সব মিলিয়ে ইট ইজ এ হিউজ ক্রাইসিস। মনে রাখবেন, যখন প্রধানমন্ত্রী বলেন তখন এটা খুব সাধারণ ক্রাইসিস নয়। এনিওয়ে, এটা যখন আরেকটু সময় যাবে আরেকটু স্পষ্ট হবে। আমরা জানি না কি ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি, কিন্তু একটা সময় ধরুন করোনা যখন এসেছিল, আমরা তো জানতাম না যে করোনা মানে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আস্তে 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 আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এখনও আমরা যে পরিস্থিতির দিকে এগোচ্ছি, সেই অনাগত ভবিষ্যতের এক্স্যাক্ট চেহারাটা আমাদের পক্ষে আন্দাজ করা কঠিন। শুধু মনে হচ্ছে যে একটা খারাপ সময়ের দিকে যাচ্ছে। এবার আমি আবার আমাদের বিষয়ে ফিরে আসি, যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরিয়ে যাচ্ছেন, ফুরিয়ে গেলেন, নাকি তাদের ভবিষ্যৎ আছে, এই বিষয়টায় কয়েকটা কথা বলি। অন্তত আমার মতামত বলি, আপনাদের মতামত আমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই শুনব। এক, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরিয়ে যাচ্ছেন না, তৃণমূল কংগ্রেসও ফিরে আসবে, এটাকে এস্টাবলিশ করার জন্য রাজনীতির বিভিন্ন পুরনো ঘটনা একাধিক এই ধরনের বিশ্লেষকরা মেনশন করছেন। একটা সময় তো ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন, এমার্জেন্সির পরে যখন ভোট হয় তখন ইন্দিরা গান্ধী গোহারা হেরে গিয়েছিলেন, কিন্তু 3 বছরের মধ্যে তিনি ফেরত চলে এসেছিলেন, তিনি আবার স্বমহিমায় ক্ষমতায় এসেছিলেন। একটা সময়ে প্রণব মুখোপাধ্যায় দেখলাম উল্লেখ করেছেন অনেকে, যে রাজীব গান্ধীর সঙ্গে তার দূরত্ব বাড়তে বাড়তে তিনি বাধ্য হয়েছিলেন কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতে, আলাদা দল করেছিলেন, কিন্তু সেই দল হালে পানি পায়নি। কিন্তু সেই প্রণব মুখোপাধ্যায় আবার ফিরে এসেছিলেন কংগ্রেসে, তারপর প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, শেষমেশ কেরিয়ার শেষ করেছেন ভারতের রাষ্ট্রপতির অফিসে। এরকম একাধিক উদাহরণ দিয়ে এটা এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে যে
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল, একটা এরা যেটা ছিল সেটা শেষ হয়ে গেল, এই যে একটা আলোচনা চলছে, এই যে একটা প্রচার চলছে, এই প্রচারের বিরুদ্ধে অনেকে মত প্রকাশ করেছেন। দেখুন, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা একদম ফুরিয়ে গেছে এটা বলা যাবে না। কিন্তু একই সঙ্গে আমার মনে হয় গত 10 বছর তৃণমূল কংগ্রেসের যে অবস্থানটাকে ধরে রেখেছিল, তাতে ক্ষমতায় থাকাটা জরুরি হয়ে গিয়েছিল। অর্থাৎ যেভাবে, যে পলিসিতে, যে পদ্ধতিতে তারা নিজেদের অবস্থান ধরে রেখেছিল, সেখানে ক্ষমতায় থাকাটা অত্যন্ত জরুরি, প্রাইমারি ক্রাইটেরিয়া হয়ে গিয়েছিল। ফলে মানুষের কাছে তাদের গুরুত্ব বা মানুষের সঙ্গে তাদের দূরত্ব, এই বিষয়টাকে সম্ভবত মাথায় রাখা হয়নি। একটা দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে অনেক রকম অভিযোগ ওঠে, অনেকভাবে সমালোচিত হয় সেই দল বা সেই দলের সরকার। বামফ্রন্ট সরকার সরে যাওয়ার সময় আপনারা জানেন অনেক আলোচনা হয়েছিল, কিন্তু আলটিমেটলি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সেরকম কোনো কিছু পরবর্তীতে প্রুভ করা যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ আছে, তার অনেকটা তারা ক্ষমতায় থাকতেই প্রুভ করা গিয়েছিল। তাদের অনেক মন্ত্রীদের জেলে যেতে হয়েছিল, জেলে কাটিয়ে আসতে হয়েছে। কিন্তু তখন তারা ক্ষমতায় ছিলেন, সেই সময় রাজ্য প্রশাসনকে তারা ব্যবহার করতে পারতেন, কেন্দ্রীয় তদন্তকারী দল সহযোগিতা পেতেন না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর ছিল। আজ যখন তারা ক্ষমতায় নেই, তখন যদি এই বিষয়গুলো নিয়ে কোনো তদন্ত হয় এবং সেখানে রাজ্যের প্রশাসনিক সাহায্য ওই কেন্দ্রীয় এজেন্সিগুলোর পাশেই থাকে, যদি অনেকটা সময় চলে গেছে, অনেক এভিডেন্স এখন আবার জোগাড় করা নতুন করে কঠিন হবে, তবু একেবারে অসম্ভব হয়তো নয়। যদি তা হয়, তাহলে দেখা যাবে এর অনেক ক্ষেত্রে ইতিমধ্যেই যে তদন্ত অনেকটা এগিয়েছে, সেই তদন্ত পরিণতি পেতে শুরু করতে পারে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, সেগুলো অভিযোগ নয়, প্রমাণে রূপান্তরিত হয়ে যেতে পারে। এটা তৃণমূল কংগ্রেসকে গা থেকে ঝেড়ে ফেলতে অনেক মেহনত করতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের যে ছবি, যে রিফ্লেকশন আমরা দেখেছি বিভিন্নভাবে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও যেভাবে মিম তৈরি হয়েছে, সেটা কিন্তু খুব সাধারণত এর আগে আমরা কখনো দেখিনি। আর যেটা আমার সবথেকে বড় পয়েন্ট বলে মনে হয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মসনদ থেকে সরে যাওয়ার পর কোন রাজনৈতিক দল আবার সেখানে ফিরে এসেছে? আপনি স্বাধীনতার পর থেকে হিসেব করুন। কংগ্রেসের সরকার ছিল, কিন্তু 77-এ কংগ্রেস সরে যাওয়ার পর আজ পর্যন্ত, 77 মানে গত শতাব্দীর 77 সালের কথা বলছি, আজ পর্যন্ত কংগ্রেস আর মসনদে ফিরে আসার অবস্থানে পৌঁছতে পারেনি। দুর্দণ্ড প্রতাপ সরকার ছিল বামফ্রন্টের। এই সরকার এখানে 34 বছর ক্ষমতায় ছিল, কিন্তু 2011-তে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সেই দুর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট সরকার, বা আমি যদি আরও স্পেসিফিক্যালি সিপিআইএমের কথা বলি, আজ পর্যন্ত সিপিআইএম এই 15 বছরে ক্ষমতায় ফিরে আসার কাছাকাছি পৌঁছতে পারেনি, এবারে নির্বাচনেও পারেনি। ফলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, গণতান্ত্রিক ভারতবর্ষ পথ চলতে শুরু করার পর পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন, কোনো রাজনৈতিক দলই কিন্তু একবার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসেনি। ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে ফিরে যাওয়ার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক বছরের মধ্যেই আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন, এই সম্ভাবনা নিয়ে কারা ভাবছেন, কিভাবে ভাবছেন, কোন যুক্তিতে ভাবছেন? যদি এটা হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস নতুন ইতিহাস তৈরি করবে। এর আগে ইতিহাসে, স্বাধীন পশ্চিমবাংলার ইতিহাসে, ভারতবর্ষে এর উদাহরণ নেই। নতুন ইতিহাস তৈরি হবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। কিন্তু কিসের উদাহরণ আছে? নতুন দল তৈরি হওয়ার উদাহরণ আছে। নতুন দল নতুন শক্তি হিসেবে তার উন্মেষ হবে, এবং সেই নতুন দল আস্তে আস্তে বিরোধী শক্তিতে পরিণত হবে, এবং নতুন দল আবার পরবর্তীতে শাসকে পরিণত হবে। এই উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছেন, সেই দল পরিপুষ্ট হয়ে মূল বিরোধী দলে পরিণত হয়েছে, এবং তারপর একসময়
বামফ্রন্ট সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। কোনো জায়গা তো ফাঁকা থাকে না, এমটি স্পেস মানে সেখানে কিছু না কিছু এসে সেটাকে অকুপাই করবে। তো সেটা হতেও কিন্তু 2 দশক লেগে গেছে। 77 থেকে 97, অন্তত 20টা বছর আপনাকে ধরতে হবে একটা নতুন দল তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্ট তৈরি হতে লেগে গেছে। আর এই সময়ের মধ্যে শুধুমাত্র এই রাজ্যে নয়, কেন্দ্রেও একটা নতুন দল তৈরি হয়েছে, ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। এই কেন্দ্রে ধীরে ধীরে শক্তিশালী হওয়া একটা নতুন দল কিন্তু পশ্চিমবঙ্গে যদি কোনো নতুন দল তৈরির সম্ভাবনা হয়ে থাকে, তাহলে তার আগে অর্থাৎ সেই নতুন দলের মতো করে পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য কেন্দ্রে একটা কোনো নতুন সম্ভাবনা তৈরি হতে হবে। যে সম্ভাবনা হয়েছিল বলেই তৃণমূল কংগ্রেস অনেকটা সাপোর্ট পেয়েছিল এবং পরবর্তীতে সাফল্য পেয়েছিল। ফলে এক্ষুনি যে আমরা অন্যরকম কিছু দেখব, এক্ষুনি যে একটা ফিরে আসার হাওয়া, ধরুন 29-এ লোকসভা নির্বাচন আছে, আবার 31-এ বিধানসভা নির্বাচন হবে, পশ্চিমবঙ্গের ইতিহাস সে কথা বলে না। অনেকে ভাবতে পারেন অনেক রকম, কিন্তু আমি আবার বলছি, যদি সত্যি সেরকম কোনো প্রত্যাবর্তনের ছবি আমাদের আগামী 5 বছরে চোখে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে তা হবে সম্পূর্ণ আনকোরা নতুন ব্যাপার।